এবার উত্তর কলকাতায় আমার যেতেই হবে, তার কারণ উত্তর কলকাতায় দলের মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ আরেকটা এপিসোড কি খুলতে চলেছে। তার কারণ যারা গতকাল টেলিভিশন দেখেছেন তারা দেখেছেন যে এটা শুরু হয়েছিল কে কোন দলে রয়েছেন এবং কে কোথায় অবস্থান, কার হয়ে কাজ করছেন, এই বেসিক বিতর্কটা দিয়ে। আমি প্রথম প্রতিবেদনটা দেখাবো, তারপর প্রত্যেকের কাছে আসতে হবে, তার কারণ উত্তর কলকাতার রাজনৈতিক রসায়নটা একটা চমৎকার টানাপোড়েনের জায়গায় এসে দাঁড়িয়েছেন, অন্তত আজকে এই মুহূর্তে। দেখুন, বিজেপির যে জেলা সভাপতি রয়েছে উত্তর কলকাতার, তো সে তো তৃণমূলকে বেশ সাহায্য করছে বলেই তৃণমূলের ছেলেদের কাছ থেকে রিপোর্ট পাচ্ছি। অন্য বাইরের কারুর কোনো সাহায্য আমার দরকার নেই। I refuse and reject any attempt to help me from outside. লোকসভা ভোটের আগে এবার কার্যত বাগযুদ্ধে জড়ালেন তৃণমূলেরই দুই নেতা। একদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, অন্যদিকে তৃণমূলের কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে কে কাকে সাহায্য করছে তা নিয়ে বুধবার বিস্ফোরক দাবি করেন কুণাল ঘোষ এবং বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ। বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন তিনি খানিকটা দেয়াল ছেড়ে দেওয়া থেকে শুরু করে পুরনো বিজেপি কর্মীরা যাতে ঠিকঠাক না নামেন, মানে তিনি আমাদের সহযোগিতা করছেন। নিশ্চিতভাবে বিজেপির একটা অংশ, বিশেষ করে যখন বিজেপির জেলা সভাপতির নামই আসছে, তো ভালো, আমাদের ছেলেরা তো বিজেপির জেলা সভাপতির খানিকটা প্রশংসাই করছে। আমাদের কাছে ইনপুট আছে, উনি বরানগর উপনির্বাচনে আমাদের সাহায্য করছেন এবং আমাদের কাছে অবশ্যই কে সাহায্য করছে? কুণাল ঘোষ। এবং উত্তর কলকাতাতেও তৃণমূলকে কি করে হারানো যায় তার বিভিন্ন টিপস তো উনি পাঠিয়ে দিচ্ছেন আমাদের কাছে। কুণাল ঘোষ অবশ্যই 24 ঘন্টার মধ্যে এই নিয়ে মুখ খুললেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, যার পরই আবার তাকে দলের স্পিরিট মনে করিয়ে দেন কুণাল ঘোষ। আমার নিজের দলের কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট কর্মীদের সাহায্যে আমি পরিপূর্ণতায় ভরে আছি। আমরা যদি শুধুমাত্র আমার কাউন্সিলররা আছে জিতিয়ে দেবে এই মনোভাবে থাকি, তাহলে দলের যেটা স্পিরিট, যে আরও বেশি সংখ্যক মানুষের কাছে যাওয়া এবং দরকার হলে কিছুদিন ভুল বুঝে অন্য পার্টির যারা অন্য পার্টিকে ভোট দিয়েছেন বা তাদের সংগঠনে আছেন বা তাদের নেতৃত্ব, তাদেরকেও বুঝিয়ে দেওয়া উন্নয়নটা মমতাদি করছেন, আপনি আমাদের দিকে আসুন। ফলে আমরা যদি এখন ভাবি যে শুধু আমাদের লোকেরাই জিতিয়ে দেবে, এটা পার্টির মূল স্পিরিটের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। ওনার সঙ্গে কেউ নেই, ওনার সঙ্গে থাকবে কেন? কাউন্সিলর আছে মানে উনি কি করেছেন কাউন্সিলরদের জন্য? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, রাজ্য রাজনীতিতে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরির ক্ষেত্রে প্রথম গোলটা কিন্তু মানতেই হবে অত্যন্ত সফলভাবে দিয়েছেন কুণাল ঘোষ। পরের গোলটা তমগ্নবাবুও খুব একটা খারাপ খেলেননি, কিন্তু জল এখন এত ঘুলিয়েছে যে দেখুন, আমরা প্রত্যেকে জানি কে কোন দলে অফিসিয়ালি আছেন, কিন্তু কে কার হয়ে খেলছেন সেখানটাই প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে। আমার খুব ভালো লাগছে যে শান্তনুদা উত্তর কলকাতারই নেতা, তিনি আছেন স্টুডিওতে। এক হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি ফিশ ফ্রাইয়ের অর্ডারটা দিয়ে দিয়েছেন, কারণ যেদিকে ব্যাপারটা আজকে গিয়ে দাঁড়িয়েছে শিগগিরই কুণাল ঘোষের সঙ্গে তাকে 4 ফিশ ফ্রাই নিয়ে আবার বসতে হবে। আমি প্রথমেই বলি, সুমনবাবু, 4 জুন যখন কাউন্টিং হবে এখানে আপনাদের নিশ্চয়ই স্টুডিওতে অনুষ্ঠান হবে। এই যে গোলের কথা বললেন, আলটিমেটলি মিলিয়ে নেবেন, গোলটা দেবে তৃণমূল, গোলটা খাবে বিজেপি। তার কারণ 2024 কোন দিকে খেলেছে এটা ক্লিয়ার দরকার নেই, আমি আপনাকে যেটা বলছি উত্তরটা শুনে নিন। 2024 লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে মানুষ মনস্থির করে নিয়েছে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অন্যদিকে বিজেপির বাংলা এবং বাঙালি বিরোধিতা। তাই বাংলা এবং বাঙালি বিরোধীদের বর্জন করার জন্য আর মমতা ব্যানার্জির উন্নয়নকে সমর্থন করার জন্য কোনো দিকে না তাকিয়ে খালি জোড়াফুল সিম্বলটা দেখবে আর ইলেকট্রনিক ভোটিং মেশিনে বোতামটা টিপবে। অর্থাৎ ওইটা গুরুত্বপূর্ণ, কোন ঘোষ কি বলছেন, কুণাল ঘোষ কি বলছেন আর তমগ্ন ঘোষ কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জোড়াফুল। সেটা আপনার কাছে হলো, আমি কি আর কাছে আসবো। খুব ইন্টারেস্টিং ফার্স্ট রাউন্ডটা ছিল যে কুণাল ঘোষ বনাম তমগ্ন ঘোষ, সেকেন্ড রাউন্ডটা এসে দাঁড়ালো যেখানে, সেটা আবার কুণাল ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সেকেন্ড রাউন্ড। দেখুন,
কুণালবাবু অত্যন্ত আমার খুব ভালো লাগছে যে উনি নানানভাবে ভারতীয় জনতা পার্টিকে উনি সাহায্য করেই চলেছেন, সত্যি কথাই, যেটা তমগ্ন বললেন একদম সত্যি কথাই বলেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে তৃণমূলের মধ্যে এই মুহূর্তে বহু মেঘনাদ, বহু জুজুৎসু রয়েছে। তৃণমূলের কাজ হচ্ছে তাদেরকে খুঁজে বার করা, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা আমাদের মতন ক্যাম্পেইন করছি এবং বিরোধীরা একটা অপপ্রচার করছেন তমগ্নকে নিয়ে। আমি বলে বিজেপির মধ্যে খুঁজে বার করছে মেঘনাদ, মানে বিভীষণকে। আমি বলিনি, তমগ্ন ঘোষ তার অনুমতি নিয়েই, আমি খুব দায়িত্ব সহকারে বলছি যে একটা অপপ্রচার করা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তমগ্ন ঘোষের পরিবারের যোগাযোগ নিয়ে। তারা তো এক পার্টিতে ছিলেন, যোগাযোগ থাকতেই পারে, কিন্তু তমগ্ন ঘোষের বাবা উনি 1991 সালেও তাপস রায়ের হয়ে আমাদের তার নির্বাচনী এজেন্ট ছিলেন এবং কোনো কালে কোশ্মিন কালে তার পিএ ছিলেন না। এটা আমি তমগ্নর অনুমতিক্রমেই বলছি আপনার স্টুডিওতে বসে। এক আর দ্বিতীয় ব্যাপার দেখুন, এই ফিশ ফ্রাই আমরা জানি, এই কি হাতি, ডোবারম্যান, অনেক কিছুর আমরা চিড়িয়াখানার পুরো অনেক অর্ধেক জন্তু জানোয়ার আমরা দেখে নিয়েছিলাম। এরপরে আর কি কি বেরোবে, কি কি মণিমাণিক্য বেরোবে তৃণমূলের এই রত্ন ভাণ্ডার থেকে আমার জানার কিছু নেই। খালি এইটুকু বলি, কুণালবাবুকে সুস্থ থাকুন, ভালো থাকুন, গরম পড়েছে, একটু ঘোল টোল খান, ঘোল খাওয়াবেন না নিজের দলকে। আমি মোটিভ দেখতে পাচ্ছি একমাত্র ফিশ ফ্রাই বিক্রেতাদের, এখন খুব শিগগিরই আবার সুদীপদা আর কুণালদাকে বসতে হবে। নিশ্চয়ই তুমি আমার সাথে একমত হবে যে এই মানে এই কি বলবো, এই নাটকীয়তার থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা লোকসভার ভোট, এবং যে কোনো দলের সমর্থক, সে বিজেপি সমর্থক হতে পারেন, তৃণমূল, সিপিএম, যারই সমর্থক হন না কেন, একজন সমর্থক বা একজন সাধারণ মানুষের একটা লোকসভা ভোটের কাছ থেকে কিন্তু অন্য অনেক প্রত্যাশা রয়েছে। আমি একটা কথা বলি, এখানে শান্তনুদা বললেন যে যাই হয়ে যাক না কেন গোলটা দেবে তৃণমূল, গোলটা খাবে বিজেপি, কিন্তু ওনার দলের প্রধান মুখপাত্র কদিন আগে বলেছেন ওখানে বিজেপির গোল খাওয়ার কোনো সুযোগই নেই তৃণমূলের হাতে। তার কারণটা হচ্ছে করে দুটো সিম্বলেই বিজেপি প্রার্থী রয়েছে, যে পদ্মফুল সিম্বলে দাঁড়িয়েছে তিনিও বিজেপি প্রার্থী, আর ঘাসফুল সিম্বলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিজেপিরই প্রার্থী। এটা তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেছেন। কিন্তু আমি এই টাইমলাইনটা তুমি গুলিয়ে ফেলেছো, যেটা ছিল সেটা হচ্ছে কুণাল, এবিপি আনন্দকেই কুণাল ঘোষ বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি আবার তাকে প্রার্থী করা হয় উত্তর কলকাতা কেন্দ্রে, তাহলে বিজেপির দুজন প্রার্থী হবে এবং করা হয়েছে অন ক্যামেরা, এবং তারপরে প্রার্থী করা হয়েছে। সেই কারণেই বলছি, আমি টাইমলাইনটা মাথায় রেখেই বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে, অতএব বিজেপির দুজন প্রার্থী, বিজেপি বিরোধী প্রার্থী ওই কেন্দ্রের একমাত্র প্রদীপ ভট্টাচার্য। আমি দেখো সুমনদা, দুটো দলের মধ্যে যখন এরকম মানে কাটা ছড়াছড়ি হচ্ছে, একজন বিরোধী দলের কর্মী হিসাবে আমার কাছে কিন্তু অসংখ্য সুযোগ আছে এটাকে নিয়ে ব্যঙ্গ করার, বিদ্রুপ করার, সেই ক্ষমতা আমার খুব কম নেই। কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে একটা লোকসভা ভোট তাহলে যে কোনো দলের কর্মীরা কি পায় বলো তো? তাহলে আজকে আমি বলছি, রানাঘাটে একজন তৃণমূল কংগ্রেস কর্মী ৩রা মার্চ পর্যন্ত যে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 10ই মার্চে দেখছে মুকুটমণি অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে হাত নাড়ছে। আমি বলছি, একটা দল 42 জন প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে 8 জন বিজেপি থেকে আসা লোক, আবার বিজেপি যতজন প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে এরকম 7 জন তৃণমূল কংগ্রেস থেকে আসা লোক। তাহলে আজকে তুমি যদি আমাকে, সেটা কিন্তু জাতীয় ক্ষেত্রে শতরূপ একই রকম। বিজেন্দ্র সিংহকে দেখলাম যে আগের দিন টুইট করেছেন যে রাহুল গান্ধীর আদর্শে অনুপ্রাণিত, পরের দিন সকালে উঠে নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখতে পেয়েছেন। আমি আপনার সাথে এটা নিয়ে সরাসরি তর্ক করছিলাম না। শঙ্কর ঘোষ আমাদের দল থেকে গেছে, আমাদের দলে কাউকে অন্য দল থেকে প্রার্থী করিনি। আমাদের দলে যেরকম এরকম কেউ নেই যে প্রার্থী হতে না পারলে বিছানা ভিজিয়ে ফেলবে, তেমন আবার আমাদের দলে। আমি বলছি স্টুডিও এবং টেবিলেই থাক, বিছানার দিকে যাওয়ার দরকার নেই। কিন্তু এখানে পরের প্রতিবেদনটা দেখাবো, ওই আবার একই কথা, ঘোষ বনাম ঘোষ, কুণাল ঘোষ বনাম তমগ্ন ঘোষ। এখানেই বিবাদটা, মানে চাপানুতরটা, অবিশ্বাসের বাতাবরণটা শুরু হয়েছিল, কিন্তু এখানে থামলো না। দেখুন, বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন, তিনি খানিকটা দেয়াল ছেড়ে দেওয়া থেকে শুরু করে পুরনো বিজেপি কর্মীরা যাতে ঠিকঠাক না নামেন, মানে তিনি আমাদের সহযোগিতা করছেন কুণাল ঘোষ। এবং উত্তর কলকাতাতেও তৃণমূলকে কি করে হারানো যায় তার বিভিন্ন টিপস তো উনি পাঠিয়ে দিচ্ছেন আমাদের কাছে। লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার রাজনীতিতে বড়সড় টুইস্ট। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, আর তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া তাপস রায়কে। কিন্তু এর মধ্যে এই কেন্দ্রের সমীকরণ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ। বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন, তিনি খানিকটা দেয়াল ছেড়ে দেওয়া থেকে শুরু করে পুরনো বিজেপি কর্মীরা যাতে ঠিকঠাক না নামেন, মানে তিনি আমাদের সহযোগিতা করছেন। ফলে সেটা তাপস রায়ের পক্ষে ঘাটতির এবং নিশ্চিতভাবে আমাদের প্রার্থী বা আমাদের পক্ষে অত্যন্ত শুভ ইঙ্গিত। একেবারে ঠিক না। তমগ্ন মানে বাবু সোনা, এইটুকুনি বয়স থেকে আমি ওকে জানিসনি, তপনদার ছেলে। আমি ওকে তো ডাক নামেই ডাকি। অত্যন্ত পরিশ্রম করছে, প্রতিদিনই আমার সঙ্গে থাকে, পরিশ্রম করছে।
এদিকে কুণাল ঘোষ যখন বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন, তখন বিজেপির জেলা সভাপতিও পাল্টা বোমা ফাটিয়েছেন। উনি জেলে যাওয়ার আগে এবং জেলের থেকে বেরোনোর পর সাউথ দিল্লিতে কোন ফ্ল্যাটে কতবার গেছেন বিজেপিতে জয়েন করার জন্যে, যদি দরকার পড়ে তার ফুটেজ ভারতীয় জনতা পার্টি দিয়ে দেবে, তার সিসিটিভি ক্যামেরা ফুটেজ, জেলে যাওয়ার আগে এবং জেল থেকে বেরোনোর পর। বিজেপির কাছে কুণালের গোপন ফুটেজ, ঘোষ ভার্সেস ঘোষ তরজায় কি বলছেন বিজেপির আরেক ঘোষ? উনিও কোনোদিন বিজেপি আসবেন বলেননি, আমিও কোনোদিন ওরা বিজেপিতে ডাকিনি, এটুকু বলতে পারি আমি। কে কোথায় ছিলেন, কে কোথায় আছেন, আর কে কোথায় থাকবেন তা বলবে সময়। কৃষ্ণেন্দু অধিকারী ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথবাবু, মানে আমি দুজন ঘোষ বলেছিলাম, কিন্তু এটা কিউব, কারণ দিলীপ ঘোষও ঢুকে গেছেন। আচ্ছা দেখুন, আপনি অন্য একটা জিনিস ভাবুন, কুণাল ঘোষ হচ্ছেন তৃণমূলের রাজ্য সম্পাদক, একজন অন্য দলের জেলা সভাপতি, তিনি তার দলকে সাহায্য করছেন, এটা তো গোপনে রাখবেন উনি। উনি এবিপি চ্যানেলকে ডেকে সেটা বলছেন, তাহলে কার সাহায্য করছেন? গোটা পশ্চিমবঙ্গবাসীর বুঝতে অসুবিধা নাই কি করতে চাইছেন। আসল ব্যাপারটা হচ্ছে কনটেক্সটে ভাবুন। 25শে মার্চ হোলির দিন উনি বললেন যে, কিন্তু আপনি কি বুঝতে পারছেন উইকেটটা কার পড়বে? এটা তো পরিষ্কার, উনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে লেগেছেন, এটা, এবং সুদীপ বাবু তার জন্য যথেষ্টভাবে, কিন্তু যেটা আপনি দেখুন, তাপস রায় হচ্ছে তৃণমূলের পরিবার থেকে গেছেন এবং তৃণমূলের গ্রাসরুটস কর্মীদের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক, সুতরাং আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। এই কথাটা বলে উনি তৃণমূলের একটা বিপদ ডাকলেন এবং তারই অ্যান্টিডোট হিসেবে গতকাল এইসব কথা বলতে শুরু করলেন। এখান থেকেই অবিশ্বাসের বাতাবরণ যখন আসছে, বিশ্বনাথ দা, আমি জানি না পর্দার আড়ালে কি কিছু ঘটলো, এই প্রশ্নটা খুব বড় করে সামনে আসছে। কারণ বঙ্গ রাজনীতিতে এক তরুণ তুর্কি, তিনি নিজে বারবার ক্যামেরার সামনে এসে ঘোষণা করেছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে দাঁড়াবেন। তার নাম নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী দিনের পর দিন এটা বলে, বিরোধীদের ভাষায় মিডিয়া ফুটেজ খেয়ে, তারপর আজকে ঘোষণা করলেন যে ডায়মন্ড হারবার থেকে তিনি দাঁড়াচ্ছেন না, অন্য কেউ দাঁড়াবেন। এবং এই আওয়াজ তোলা, কোথাও তো খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন যে কোনো মানুষের মনে আসবে, এটা কি দর কষাকষির খেলায় কোথাও তিনি এগিয়ে থাকলেন বা কিছু পর্দার আড়ালে ঘটলো? না দেখুন, মানে প্রথমত ওর বিশ্বাসযোগ্যতা নষ্ট হলো। তার কারণ হলো, একটা দলের প্রধান হিসাবে, একজন এমএলএ হিসাবে যখন উনি ঘোষণা করলেন, তখন মানুষ মনে করবে যে অন্তত তার কথার একটা দাম থাকবে। ফলে আর 5টা নেতার মতন তিনিও নিজেকে প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ নওশাদ সিদ্দিকী সম্পর্কে আমরা বলছিলাম যে একটু অন্য ভাষায় কথা বলছে, মুসলিম নেতাদের মতন, মানে একটু আলাদা, যেন একটু সংসদীয় ভাষা তার মধ্যে। 42 দিন জেলে থেকে তারপরে বেরিয়ে যে বক্তব্য, সেটাও অসাধারণ। আমার মনে হয় ওর নিজের ইমেজকে ও কিন্তু নিজেই নষ্ট করলো, একটা দিক। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে দেখুন, ওর দল আইএসএফ, যেটা ওর একটা বিরাট সুযোগ ছিল। আসামের ইউডিএফ এর মতন পশ্চিমবাংলার মুসলিম সমাজ, আমি আপনাকে বারবার বলছি, পশ্চিমবাংলায় কিন্তু একটা মধ্যবিত্ত শিক্ষিত মুসলিম সমাজ তৈরি হয়েছে, যারা বিজেপি যদি হিন্দুত্বের রাজনীতি করে, তারাও ভাবছে আমরা আইডেন্টিটির জায়গা থেকে আমাদের রাজনীতি করব, আইএসএফ এর মতো সংগঠন করব। ফলে একটা সুযোগ তাদের আছে, পলিটিক্যাল স্পেস আছে। মানে আসামের ইউডিএফ এর মতন পশ্চিমবাংলাতে আইএসএফ একটা সংগঠন গড়ে তোলার, কিন্তু সেটা আমার মনে হয় এতে ধাক্কা খাবে, কারণ তার ইমেজটা ধাক্কা খাবে। এবং আগের প্রশ্নে আপনাকে বলি, খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে কুণাল ঘোষ কিন্তু খুব ক্যালকুলেটিভলি এই বক্তব্য রাখছে বা ধারাবাহিকভাবে রাখছেন। তার কারণটা খুব পরিষ্কার। উত্তর কলকাতায় 34% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, যারা ভোট, মানে নির্ণায়ক শক্তি আমি মনে করি। এই মানে যত বারবার উনি বলবেন যে পশ্চিমবাংলায় তৃণমূলের 41 জন প্রার্থী, আর একটা উত্তর কলকাতায় হলো 2টো প্রার্থী বিজেপিরই আছে, একটা অফিসিয়াল বিজেপি প্রার্থী আর একটা হলো আনঅফিসিয়াল তৃণমূলের তরফ থেকে বিজেপির প্রার্থী। এই কথাগুলো তিনি যতই বলবেন বা বিজেপি সাহায্য করছে, তত কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে যে সখ্যতার কথা উনি বলছেন, যে দিল্লিতে কিভাবে সম্পর্ক রাখেন, ফলে এই সবগুলো মিলে না একটা বিভ্রান্তি তৈরি হবে, যাতে আখেরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাইনরিটি ভোটটা কিন্তু যদি পুরনো কংগ্রেসপন্থীরা, মানে কংগ্রেসের লোক যদি প্রদীপ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্যের দিকে যায়, মানে কংগ্রেস, মনে রাখবেন একসময় উত্তর কলকাতায় যথেষ্ট অজিত বাজার দৌলতে কংগ্রেসের প্রভাব ছিল, ফলে কংগ্রেসীরা যদি আবার উত্তর কলকাতায় প্রদীপ ভট্টাচার্যকে ভোট দেয়, তাহলে আমি অবাক হব না। মানে এই অঙ্কের সাথে কিন্তু মাইনরিটি ভোটের একটা শিফট হওয়ার সম্ভাবনা
থাকবে। আমি নওশাদ প্রসঙ্গে আসবো। অদ্ভুত লাগছে সুমন, ডায়মন্ড হারবার নিয়ে যারা এত বড় বড় কথা বলেছে, শুভেন্দু অধিকারী সবাই যে গোলে গোলে হারাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর মেলাইন করার তো একশেষ ব্যাপার ছেড়ে দাও। দ্বিতীয় কথা, আজকে নওশাদ সিদ্দিকীর এমন কি কারিশমা, এত কথা বলো, কে বা আগে প্রাণ করিবে দান, কারা এত সবাই মিলে চাতককার সময় তাকিয়ে আছে কখন কে দাঁড়াবে, এই সরে আসছে, ও সরে আসছে, ও প্রার্থী ঘোষণা করতে পারছে না, কারণটা কি? শুধু ধর্মীয় মেরুকরণ করার জন্য নওশাদ সিদ্দিকী ছিল, বাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা কারণ নেই, তাই আজকে প্রার্থী খুঁজে পাচ্ছে না কেউ। একটা ভয়ঙ্কর। আচ্ছা বেশ বেশ, আমি সবার কাছে যাবো। আমার শতরূপের কাছে আগে যেতে হবে শান্তনুদা, তার কারণ শতরূপরা এক হচ্ছে যে সিপিএম এর সমর্থনে এই নওশাদ সিদ্দিকী প্রথমবার বিধায়ক হলে বিধানসভায় পৌঁছেছিলেন। কার্যত তোমরা এবং কংগ্রেস ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলে যে নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে যায়, একদম ঘোষিত অবস্থান, তাহলে বামেরা এবং কংগ্রেস তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেবে না। এই আইএসএফের সঙ্গে জোটে বারবার বহু ক্ষেত্রে দেখা গেছে যে বামেদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব অবধি হয়েছে এই আইএসএফ ইস্যুতে। আজকে কি মনে হচ্ছে যে বামেদের কোথাও মানে আঘাত করলো? তার কারণ যে যে জায়গায় নওশাদ প্রার্থী দিয়েছেন আমি দেখছিলাম, সেখানে যাদবপুর থেকে শুরু করে অন্যান্য বহু জায়গায় যেখানে ইতিমধ্যে বাম বা কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে। না, আঘাত করলো এইভাবে না দেখলেও ব্যাপার, এটা অবাক করলো, এটা আমি স্বীকার করবো। এবং এটাও একটা অদ্ভুত ব্যাপার যেটা নওশাদ, দেখো আজকে নওশাদের সাথে আমাদের বোঝাপড়াটা এই লোকসভা ভোটের মতো ভেস্তে গেছে বলে একদিন পর্যন্ত নওশাদ সম্পর্কে যা যা বলেছি বা ভেবেছি সব মিথ্যে হয়ে গেছে এমন নয়। সত্যি এমএলএ হিসেবে এবং তৃণমূলের বিরুদ্ধে জেলে গিয়ে জেল থেকে বেরিয়ে যে লড়াই করেছে, যে অবস্থান নিয়েছে, এখনও তার প্রশংসা করছি, ভবিষ্যতেও করবো। কিন্তু এটাও ঘটনা, ধরো ও আজকে যে কথাটা নওশাদ বললো, নওশাদ আমার খুবই প্রিয় বন্ধু, কিন্তু যে কথাটা বললো ইদানিং কয়েকদিন ধরে বলছিল যে আমার দল যদি আমাকে অনুমতি দেয়, এবং ফাইনালি যে বললো আমার দল আমায় অনুমতি দেয়নি। এখন ঘটনাটা হচ্ছে যে 1 বছর ধরে যখন নওশাদ বলছিল যে ডায়মন্ড হারবারের প্রার্থী হবে, তখন দলের কেউ বলেনি যে এটা দলের অনুমতি নেই বা দল এই ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেয়নি, অতএব তুমি এখনই এটা বলো না, লেট দ্য পার্টি ডিসাইড, তারপরে তুমি বলবে। যদি 1 বছর ধরে দল এটা বলতো, তা এটা নিশ্চয়ই নওশাদের দিন ধরে এই কথাটা বলতো না, হতেই পারে এটা অন্য দলের ব্যাপার। তোমার বন্ধু তুমি কিছু বলছো না, কিন্তু নওশাদ সরাসরি এই জোট ভাঙার দায় সরাসরি তোমাদের উপর, বামেদের উপর চাপিয়েছে, কোনো দ্বিধা রাখেনি। কেউ তো এই কথা বলেনি, যে কখনো বলেন না যে আমি আমার দায়িত্বে জোট ভেঙে দিলাম, কিন্তু গোটা বাংলার মানুষ দেখছেন যে তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত, খালি রাজনৈতিক দল নয়, যাবতীয় সামাজিক সংগঠনকেও একটা মঞ্চের তলায় আনার চেষ্টা আমরা 2019 থেকে আমি শান্তনুদার কাছে যাব। কথা বলছি, আমি বললাম সবচেয়ে আমার মনে হয় ওনারা তো ঠিক আছে, ওনারা তো অতিশীল জোটটা তো আমাদের ভেঙেছে। আমি বলছি যে আমি একটা বলছি, আমি গত কয়েকদিন ধরেও আজকে ডায়মন্ড হারবারে নওশাদের বদলে একজনের নাম ঘোষণা করেছেন, তিনিও নিশ্চয়ই আইএসএফ এর গুরুত্বপূর্ণ নেতা, আমার তার ক্রেডেনশিয়াল নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, মজনু লস্কর। হ্যাঁ, কিন্তু এইটাও একটু অবাক হয়েছে যে ধরো ডায়মন্ড হারবারের প্রার্থী একদিন ঘোষণা হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু মোহাম্মদ সালিমের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা হয়ে গেল, দীপশিতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা হয়ে গেল। এটা আমাদের একটু অবাক করেছে, খারাপ লেগেছে, কিন্তু এর জন্য আমাদের লড়াই থেমে থাকছে না। এবং বামপন্থী এবং বোঝাপড়া হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, বেশ কতগুলো আসনে আমরা জেতার জন্য লড়ছি। শান্তনুদার কাছে প্রশ্ন একটাই থাকবে, রাস কেয়া হ্যায়, এটা হলো কি করে? এক কথায় উত্তর, বিজেপির টাকায় মদতপুষ্ট আইএসএফ এর নেতা নওশাদ ডায়মন্ড হারবারে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যেতে ভয় পেল। কিন্তু এখন কি হলো? আমি বলছি বিজেপি, শান্তনুদা, বিজেপির টাকায় মদতপুষ্ট আমি বুঝলাম, কিন্তু তাহলে কি অন্য কারোর কাছ থেকে টাকার অঙ্কটা বেড়ে গেল? আমি বলছি বিজেপির টাকায় মদতপুষ্ট বুঝলাম, কিন্তু তাহলে কি অন্য কেউ টাকার অঙ্ক বাড়িয়ে দিল? আমি আবার বলছি ভয় পেয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যেতে ভয় পেয়েছে। বিজেপি টাকা দিল আর নওশাদ সিপিএম এর সঙ্গে জোট করলো, খুব ইন্টারেস্টিং। আমি শিগগিরই এটা সর্বদল বৈঠক ডাকবো। সময়টা ফিশ ফ্রাই বলেছেন, আজকে তো সবথেকে যোগ্য ফিশ ফ্রাই সেটিং এখানে দেখলাম আমরা তৃণমূলের সঙ্গে। এতদিন হাইপ তুললেন, আমি দাঁড়াবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমি অভিষেকের বিরুদ্ধে লড়বো, আইএসএফ এর যে উনি বললেন মানে বাঘ হয়ে গেল বেড়াল, এই ট্রান্সফরমেশনটা হলো। আমি আসবো, রবীন্দ্রনাথে আসবো, কিন্তু আমি বলছি শতরূপদা এটা আমি এক এক করে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল এখনো পশ্চিমবাংলায় 42টা আসনে প্রার্থী দিতে পারেনি, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমি বলছি নির্বাচনী বন্ডে টাকা নাওনি বলে শেষ পর্যন্ত নওশাদ দাঁড়াচ্ছে না। আমি বলছি অনেকে বলছেন যে নির্বাচনী বন্ডে সিপিএম টাকা নেয়নি বলে নওশাদ আর দাঁড়ালো না।
না তুমি এটা প্রশ্নটা মজার ছলে করেও আমাকে একটা সুযোগ করে দিলে। আমি জাস্ট এই প্রসঙ্গে বলে রাখি, মোদি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, দেখা গেল ইলেকট্রাল বন্ডে উনিও খেয়েছেন, তৃণমূলকেও খেতে দিয়েছেন। আমরা তার বিরুদ্ধে নীতিগত অবস্থান নিয়েছি। আজকে ইলেকট্রাল বন্ড নেই, আজকে ইলেকট্রাল বন্ড নেই, আমার অ্যানিমেশন আছে, দর্শকদের মনে করি। আমি একটু বলছি একটা কথা, বন্ধুত্বের ঘোর নাকি এটাও স্ট্র্যাটেজিক আমি বুঝতে পারছি না। অর্থাৎ এখনো ভাবছেন যে নৌশাদ সিদ্দিকী কিছু করতে, শতরূপ কি কারণে বলছে না সেটা আমি জানি না, কিন্তু না দাঁড়ালে, নৌশাদ না দাঁড়ানোতে কারা সবচেয়ে বেশি লাভবান হলো? তৃণমূল সবচেয়ে বেশি লাভবান হলো, কারণ ভোট কাদের কাটতো সেটা সবাই বুঝতে পারছে। আর দ্বিতীয়ত আর একজন লাভবান হলো বিজেপি, কারণ এই যে তৃতীয় এই যে বাইনারিটা তৈরি হচ্ছে, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, এই বাম কংগ্রেসের যে স্পেস, থার্ড স্পেস, যেটা হয়তোবা এখনো ঘুরে দাঁড়াতে সময় লাগবে, হয়তোবা ভোটের অঙ্কের নিরিখে অনেক কম, কিন্তু তা সত্ত্বেও এই থার্ড স্পেসটা যে নষ্ট করে দেওয়া, এইটা কিন্তু নৌশাদ সিদ্দিকী যদি ওখানে দাঁড়াতেন তাহলে এটা হতো না। কি কারণে এই নির্বাচনী আতাতটা বন্ধ হয়ে গেল বলুন তো? মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ভোট দাঁড়িয়ে গেল, আর এদিকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেন্সে দাঁড়ালো না। এটা পিছনে কি মানে আমাদেরও তো, আপনি যেদিকে যাচ্ছেন সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারে নওশাদ না দাঁড়ালেও একটি দলের সুবিধে, আবার নওশাদ সিদ্দিকী এতগুলো জায়গায় যেখানে কংগ্রেস বা বামেরা প্রার্থী দিয়েছে সেখানে প্রার্থী দাঁড় করালেও সেই দলটারই সুবিধে। আপনি কি এইদিকে করছেন? না না না, দুটো ক্ষেত্রেই আপনি দেখুন, যদি নওশাদ সিদ্দিকী দাঁড়াতেন তাহলে তৃণমূলের ভোট কাটতই, এবং নওশাদ সিদ্দিকী দাঁড়ালে এই যে থার্ড স্পেস, এইটা বিজেপি কিন্তু ওর মধ্যে ঢুকে গেলে বিজেপির এই যে বিজেপি ভার্সেস তৃণমূল, এই বাইনারিটা নষ্ট হয়ে যাবে, এবং এই জায়গাটা নষ্ট করবার জন্য এটা কিন্তু নিশ্চিতভাবে আমার ধারণা, এগুলো তো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু আমরা প্রমাণ হাতে রাখতে পারবো না। এত বড় একটা ঘটনা ঘটছে, কোনো তার পিছনে কোনো কারণ নেই, কোনো লেনদেন নেই, এই জিনিসটা কিন্তু আমি মানতে রাজি নই। বিশ্বনাথ, আমার একটা ছবি মনে পড়ে যাচ্ছে আবার ফ্ল্যাশব্যাক থেকে, ব্রিগেডের মঞ্চ, নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী তিনি উঠলেন, সমস্ত স্লোগান শাউটিং হচ্ছে, সম্ভবত মোহাম্মদ সেলিম গিয়ে, আমরা তো শুনতে পাইনি, অধীর চৌধুরীকে কিছুক্ষণের জন্য থামতে বললেন, সরিয়ে দিলেন মঞ্চ থেকে। প্রচণ্ড দৃশ্য তো ক্ষুব্ধ এবং অপমানিত অধীর সরে এলেন। বিমান বোস 10 হাত দূর থেকে উঠে এসে পরিস্থিতি ম্যানেজ করলেন, আবার অধীরকে বলতে দিলেন। আমি বলছি কোথাও একটা, যেটা আমি শতরূপকে বলছিলাম, বহুবার কিন্তু কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শুধুমাত্র সিপিএম এর সঙ্গে আইএসএফ এর সম্পর্ক নিয়ে। দেখুন সুমন দা, এটা কিন্তু একটা ভিত্তি আছে, মানে কেন অধীর চৌধুরী আইএসএফকে বিরোধিতা করছে। অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করেন, যেখানে 65% মুসলিম মানুষ, এবং তার সমর্থনে, মুসলিমদের সমর্থনের উপর ভিত্তি করে কংগ্রেস এই সিটগুলো জয়ী হয়। মালদার ক্ষেত্রেও তাই। এবার যেই মুহূর্তে আইএসএফ যাচ্ছে, বেসিক্যালি এটা মুসলিম ওরিয়েন্টেশন আছে আইএসএফের, ফলে আইএসএফ তো কংগ্রেসের ভোটটাকেই কাটবে। ফলে অধীর চৌধুরী খুব সচেতনভাবেই আইএসএফ এর উপস্থিতিটা কিন্তু চাননি, এবং তিনি কিন্তু ওই জোট টোট নিয়ে সবসময় আপত্তি করেছেন যে আইএসএফ এর সাথে কংগ্রেস জোট করবে না। আবার উল্টো দিকে নওশাদ আজকেও বলেছেন যে জোট ভাঙার সব দায় বামেদের, আর কংগ্রেস তো এমনিতেই ভিলেন। দেখুন, মানে প্রথম এই এন্টার এপিসোডে আমার মনে হয়েছে নওশাদের সাথে আমি যতটুকু কথা বলেছি তাতে আমার যেটা মনে হয়েছে যে ও কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে ছিল। খ হলো যে কোনো ডাইরেকশন লেসভাবে ও চলেছে। থার্ড হলো যে ও নিজে কি বলছে, মানে ওটা আমার কাছে বেসিক্যালি মনে হয়েছে যে ফুটেজ খাওয়ার জন্যই ওই ধরনের কথাও তো ওই সময় বলেছে। এবং ফোর্থ হলো যেটা আপনি বারবার বলছেন, মানে আইএসএফ এর বিরুদ্ধে এই অভিযোগটা নানা সময় তৃণমূল বা বিজেপি বা অন্য দলগুলো বলছে যে আন্ডার কারেন্ট কিছু হচ্ছে, আন্ডার টেবিল কিছু হচ্ছে। বহু রাজনৈতিক দল যেমন মিম, তারা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিক্রি হয়, মানে এই বিক্রিটা যদি আইএসএফ হয়ে থাকে আমি অবাক হব না। মারাত্মক সম্ভাবনা, আমি পরের প্রতিবেদন দেখাবো। সম্ভাবনা মূলত দুটো, একটা হচ্ছে যে কোনো বিভ্রান্তির মধ্যে নওশাদ সিদ্দিকী ছিলেন, তাহলে এতবার এর আগে ধারাবাহিকভাবে কার্যত একটি কেন্দ্র এবং একটি মানুষ, একজন রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা এইভাবে প্রচার করলেন কেন? পরের দ্বিতীয় সম্ভাবনাটা মারাত্মক, পদ্মার আড়ালে রহস্যময় কিছু ঘটেনি তো? দেখুন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর। শেষ অবধি ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটে লড়ছেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেন না তিনি। শেষ মুহূর্তে বামেদের সঙ্গে জোটও ভেঙে দিল আইএসএফ। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে সরে এলেন নওশাদ? নেপথ্যে কোন সমীকরণ? আচমকা বামেদের সঙ্গে জোট ভাঙার নেপথ্যেই বা কি রহস্য? কার সুবিধে করে দিল আইএসএফ? উনি একটা এমন অবস্থা তৈরি করলেন যে ওখানে বামেদের প্রার্থী দিতে হবে, আইএসএফ এরও প্রার্থী দিতে হবে। এটা কি কোনো না কোনোভাবে
ভেবে দেখবেন এটা কি তৃণমূলকে সাহায্য করা হচ্ছে না? কিন্তু এই নওশাদ সিদ্দিকী সাম্প্রতিক অতীতে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। আমি যেই ঘোষণা করছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, তৃণমূল কংগ্রেসের ছোট বড় ছোট যত রকমের নেতা আছে আমার পেছনে হাত দিয়ে পড়ে গেছে। নন্দীগ্রামবাসীর কাছে আমি দোয়া আশীর্বাদ নেব যেন ডায়মন্ড হারবারে আমার পার্টি যদি আমাকে অনুমোদন দেয়, ওখান থেকে মমতা ব্যানার্জির ভাইপোকে পরাজিত করে যেন কালীঘাটে পাঠাতে পারি। ইতিমধ্যেই কালীঘাট কাঁপতে শুরু করেছে, সেই জন্য এখন থেকে সে বেডিং পত্র গুছিয়ে রাখছে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলেছে বলে। কিন্তু দীর্ঘ গড়িমসির পর নওশাদ সিদ্দিকী যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে সরে এলেন, তখন নানা মহলে এর নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘোষণা করতে কে বলেছিল? ঘোষণা যখন করলেন পিছু হটলেন কেন? এখানে কি অভিষেকের কোনো কলকব্জা আছে নাকি অন্য আরো কারুর? অভিষেকদের মাথায় যারা দিল্লিতে বসে আছে তাদের কোনো কলকব্জা আছে? এটা এমন ব্যবস্থা করো বাবা যাতে অভিষেক কিছুটা সুবিধে পায়। অভিষেকের বিরুদ্ধে 1:1 লড়াই হলে, 1:1 মানে বাম কংগ্রেস আইএসএফ, এই লড়াই হলে অভিষেকের হার নিশ্চিত ছিল। সরে আসাটা আইএসএফ এর পক্ষে যেমন ক্ষতি, তেমন তৃণমূলের পক্ষে সেটা লাভজনক। বামেদের সমর্থনে বিধায়ক নওশাদ সিদ্দিকী লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে কেন সরে এলেন নওশাদ সিদ্দিকী? কেন ভোটের মুখে হঠাৎ করে বামেদের সঙ্গে জোট ছাড়লো নওশাদ সিদ্দিকীর আইএসএফ? কংগ্রেস তো সব পুরো ভিলেন হয়ে আছে, দেখতেই পাচ্ছে। এর জোট ভাঙার দায় লেফটকে নিতে হবে। বিজেপির নাকি টাকা নিয়ে আমরা দল চালাচ্ছি, এ কথা কিছু তৃণমূলী বন্ধুরা ছড়াচ্ছে। তাদেরকে বলো ভাই, গোপনে না প্রকাশ্য টাকা নিব, তার 90% তোমাকে দিয়ে দেবো, তুমি লাইনটা করে দাও। আমাদের পার্টির স্টার ক্যাম্পেনার নওশাদ সিদ্দিকী, সেই স্টার ক্যাম্পেনারকে যদি একটা নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করিয়ে দিই, তাহলে এই স্টার ক্যাম্পেনারের যে মূল কাজ, স্টার ক্যাম্পেনারকে কাজে লাগিয়ে পার্টির যে অগ্রগতি গোটা বাংলায় ঘটছে, এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি, তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি। আর তাই নওশাদ সিদ্দিকীকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন, কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না। তিনি তার নিজের কথা রাখতে পারছেন না, তার কারণ এ কথা তো আসবেই মানুষের জনমানসে, যে তাহলে কি সেটিং হলো? মানুষ প্রশ্ন করবে, এ প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সত্যি তো তাই, তিনি নিজে আগ বাড়িয়ে বলেছিলেন আমি এবার ডায়মন্ড হারবারে জানাচ্ছি। তা এবারে ডায়মন্ড হারবারে না দাঁড়িয়ে তিনি ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাচ্ছেন কেন? নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে না দাঁড়ানোর সিদ্ধান্তকে কটাক্ষ করে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নওশাদ সিদ্দিকী বলে। এই জন্যই আমরা বলি পান্তা ভাতকে বিরিয়ানি ঢেকুর তোলা উচিত না। উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, আশিস বাগচি, এবিপি আনন্দ। কোচবিহারে সভা করতে গিয়ে আজ নিশীথ প্রামাণিককে একেবারে আক্রমণের লক্ষ্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম না করে তিনি বলেছেন যে যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, আমাদের দলেও ছিল আপদ, আজ বিজেপিতে গিয়ে হয়েছে সম্পদ। পাশাপাশি আজ নিশীথ প্রামাণিকের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তৃণমূল নেত্রীর যে আক্রমণ, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে তার বিরুদ্ধে সমস্ত যে মামলাগুলো দেয়া হয়েছে সেগুলো মিথ্যে মামলা। অন্যদিকে কংগ্রেস আর সিপিএম দুদলই বলছে যে বিজেপিতে যাওয়ার আগে মনে করিয়ে দিচ্ছেন একেবারে টাইম লাইন ধরে যে এই নিশীথবাবু তো তৃণমূলেই ছিলেন। পরের প্রতিবেদন। কি খেলা হবে? রোদ্দুরে ক্লান্ত, খেলা হবে, খেলতে হবে, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে জেতাতে হবে। मेरा प्रणाम घर घर पहुंचाएंगे। मोरे साथ बोलिए भारत माता की, भारत माता की, भारत माता की। কোচবিহারে কুরুক্ষেত্রে একই দিনে কোচভূমে দুই মহারথীর মহারণ। যেদিন কোচবিহার শহরে সভা করে লোকসভার লড়াইয়ের অভিমুখ ঠিক করে দিলেন নরেন্দ্র মোদী,
সেদিনই কোচবিহারের মাথাভাঙার সভা থেকে মোদী মন্ত্রিসভার সদস্য অমিত শাহর ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নাম না করে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে থাকাকালীন 2009 সালে আলিপুরদুয়ার শহরের 2টি সোনার দোকানে চুরির ঘটনায় নিশীথ প্রামাণিক সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এছাড়াও নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টা, গন্ডগোলের অভিযোগ রয়েছে। 2019-এর লোকসভা ভোটের আগে তৃণমূল বহিষ্কার করার পর বিজেপিতে যোগ দেন নিশীথ প্রামাণিক। তাকে কোচবিহারে প্রার্থী করে বিজেপি। লোকসভা ভোটে জেতার পর 2021 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয় নিশীথ প্রামাণিককে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো সেই প্রসঙ্গ। যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। কিন্তু বাবু, আমি একটু বলবো, তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা, দেশের কলঙ্ক, গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুমানির হাটে এসেছিলেন, বড় বড় কথা বলছিলেন, তিনি মামলার কথা বলছিলেন। সব মিথ্যে মামলা যা দিয়েছে সেটা আমরা নিশ্চিতভাবে এফিডেভিটের মাধ্যমে জানিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। 5 বছর দিয়েছেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, নিজের উন্নয়ন করেছে, কিন্তু কুচবিহারের মানুষের জন্য একটা কাজও করেনি। পিসির কাছে তার ভাইপোই একাই ভালো। কুচবিহারের মতন প্রত্যন্ত জায়গা থেকে উঠে গিয়ে রাজবংশী ঘরের কোন ছেলে দিল্লিতে গিয়ে সেখানে বসবেন, মোদিজির হাতকে শক্ত করবেন, এটা পিসি মনির সহ্য হয় না। আমি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিই, 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় তখন নিশীথ ছিল ওদের সম্পদ। ফলে তৃণমূলের নিশীথ এখন বিজেপির নিশীথ হয়েছে, তৃণমূলের সম্পদ এখন বিজেপির সম্পদ হয়েছে, তৃণমূলের এমএলএরা এখন বিজেপির প্রার্থী হয়েছে। বিজেপি তৃণমূল মিলেমিশে একাকার। প্রথম দফায় ভোট কোচবিহারে। আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। বাইবেলের নিউ টেস্টামেন্টে সেন্ট পল বলেছেন, ঈশ্বরের বাণী হলো দুদিকে ধারযুক্ত তরবারির মতো। এখন আজকের রাজনীতিতেও নির্বাচনী বন্ড, বুঝলেন, ওই দুদিকে ধারওয়ালা তরবারি, যে চালাচ্ছে সেও কিন্তু জখম হতে পারে। এবিপি আনন্দ বহুদিন ধরে যেটা বলে আসছে যে ওষুধ কোম্পানিগুলো নির্বাচনী বন্ডে রাজনৈতিক দলগুলোকে টাকা দেয় বলে ওষুধের দাম আরও হু হু করে বাড়ছে। আজ ওষুধের বোতলের গায়ের দাম দেখিয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি সরকারের দিকে। তবে কোন ম্যাজিকে ওই নির্বাচনী বন্ডের মধ্যে দিয়েই লটারি কিং তৃণমূল কংগ্রেসকে 542 কোটি টাকা দিয়েছেন, সে নিয়ে অরূপ অবশ্য তার পোস্টে কিছু বলেননি। কিছু কিছু জিনিস, ওই যে বললাম না, হিন্দিতে যাকে বলে দোধারি তলোয়ার। আমরা অবশ্য অরিজিনাল বন্ড বলতে জেমস বন্ডকেই বুঝি। দাদা, আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। Bond. James Bond. Bond. Electoral bond. Kiss দেবেন না প্লিজ।